মর্নিং। আমাদের নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের বলছে, নবম শ্রেণীর তোমাদের এর আগে ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য ছিল, সেগুলো ছাড়ার পর আমি ওই সম্পাদ্য যেটা চতুর্ভুজের সমান্তরাল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন ছিল ওটা দেখিয়েছিলাম। যদিও আরও একটু বাকি রয়ে গেছে, পঞ্চভুজের একবারে করে দিলেই ভালো হতো। পঞ্চভুজের সমান্তরাল বিশিষ্ট ত্রিভুজ ওটা করে দিলে ভালো হতো। যাই হোক, ওটা আমি এক সময় করে আর একটা ভিডিও দিয়ে দেব, ঠিক আছে? তো যাই হোক, আজকে আমি যেটা করব সেটা হচ্ছে সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য বাকি আছে। ওইটি লাস্ট চ্যাপ্টার জ্যামিতি, ওইটা বাকি আছে। এটি খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। খুব ভালো ভালো উপপাদ্য আছে, 3টে উপপাদ্য 4টে উপপাদ্য খুব ভালো আছে, এবং তার সঙ্গে এক্সট্রা কিছু উপপাদ্য খুব ভালো ভালো আছে। একটু বাইরে থেকে যদি করানো হয় তাহলে ভালো ভালো উপপাদ্য আছে, কিন্তু অনেক জিনিস জানার আছে এখানে। এইখানটা খুব ভালো করে করবে, এই চ্যাপ্টারটা খুব মন দিয়ে করবে, কেননা অ্যানুয়ালে তোমাদের এখান থেকে একটা প্রশ্ন আসবেই এবং একটা প্রয়োগ আসবে, একটা উপপাদ্য এবং একটা প্রয়োগ আসবেই, এখান থেকে আসবেই, ঠিক আছে? সুতরাং এটা খুব ভালো করে করতেই হবে, বুঝতেই পারছো। আর তোমাদের অ্যানুয়াল পরীক্ষাটা দুটো পার্টে হবে, একটা হচ্ছে তোমাদের রিটেন হবে, আর একটা অনলাইন পরীক্ষা হবে। অনলাইনটা অবজেক্টিভ এবং রিটেনটা তোমাদের ব্রড কোশ্চেন হবে। সুতরাং সেখানে তোমরা এইখান থেকেই, এই 4th টার্মের সিলেবাস থেকেই তোমরা পাবে সব কিছু। সুতরাং এখান থেকে তোমাদের ভালো করে করতে হবে, 4টে উপপাদ্য এবং প্রয়োগগুলো খুব ভালো করে করতে হবে। তো আমরা কি আলোচনা করতে যাচ্ছি? সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য। এটা লেখা আছে থিওরেমস অন কনকারেন্স। এই কনকারেন্সি কী? অর্থাৎ সমবিন্দু সরলরেখা কাদের বলে, কনকারেন্ট লাইন কাদের বলা হয়। যদি প্রশ্ন করা হয় যে কনকারেন্ট লাইনস কারা, অ্যাকচুয়ালি স্ট্রেট লাইনস বলা হয়, কেননা তোমাদের তো কার্ভ লাইন নিয়ে কিছু আলোচনা নেই, কার্ভ নিয়ে কিছু আলোচনা নেই। স্ট্রেট লাইনস, কনকারেন্ট স্ট্রেট লাইনস কাকে বলা হয়? তো এখন স্ট্রেট লাইন কাকে বলে তোমরা জানো? স্ট্রেট লাইন অর্থাৎ সরলরেখা কাকে বলে তোমরা জানো? স্ট্রেট লাইন সেগমেন্ট জানো, অর্থাৎ সরল রেখাংশ জানো। এটা নিয়ে আমি আলোচনা করছি। তো একটা সমতল, মনে করো এই বোর্ডের সমতল, এখানে দুটো সরলরেখা আছে। দুটো সরলরেখা এইভাবে থাকতে পারে, আবার দুটো সরলরেখা দেখো এইভাবেও থাকতে পারে, এইভাবে দুটো সরলরেখা থাকতে পারে। তাহলে হয় এইভাবে আছে আর না হলে এইভাবে আছে। তো এখন দেখা যাচ্ছে এখানে কি হচ্ছে, এইখানে এই সরলরেখা দুটোকে আমরা যদি উভয় দিকে যথেচ্ছভাবে বাড়াই, দেখা যাবে এই দুটো পরস্পরের সঙ্গে মিলিত হচ্ছে না। তো এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় প্যারালাল লাইনস, প্যারালাল স্ট্রেট লাইনস, অর্থাৎ সমান্তরাল সরলরেখা। সমান্তরাল কথাটা কেন বলা হয়? অন্তর কথাটার অর্থ হচ্ছে এদের মধ্যে ব্যবধান। অ্যাকচুয়ালি অন্তরাল ব্যবধান, অন্তরাল মানে আড়ালো, যাই হোক। তো এখানে ব্যবধান বলেই আমরা ধরবো, এদের মধ্যে ব্যবধান সবসময় সমান, অর্থাৎ এদের মধ্যে দূরত্ব সব জায়গায় সমান। ক্ষুদ্রতম যে দূরত্ব সেটা সব জায়গায় সমান, সেজন্য এগুলি সমান্তরাল সরলরেখা। সমান্তরাল সরলরেখা, তাহলে একটা সমতলে দুটো সরলরেখা এভাবে থাকতে পারে। এদের মধ্যে অ্যাঙ্গেল কত? এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0, এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, অর্থাৎ এদের মধ্যে কোনো অ্যাঙ্গেল নেই। হ্যাঁ, এরা পরস্পরের সঙ্গে কোণ করে নেই, অর্থাৎ যে কোণ করে আছে তার পরিমাণ হচ্ছে 0 ডিগ্রি বা 0 রেডিয়ান, তোমরা পরে পড়বে রেডিয়ান। যাই হোক, এদের মধ্যে কোনো কোণ নেই। কিন্তু দেখো এখানে এই যে দুটো সরলরেখা, এই দুটো সরলরেখার মধ্যে ন্যূনতম দূরত্ব কত? আচ্ছা, এইখানে যে ন্যূনতম দূরত্ব, এখন আমি এটা বলতে পারি, এই একটা বিন্দু নিয়ে এখানে একটা লম্ব টেনে দিলাম, এর উপরে ছেদ করলো এখানে, তো এটা এর উপরে লম্ব হবে, তাহলে এই যে দূরত্বটা এটা হচ্ছে। আবার যদি এখানে একটা লম্ব আঁকে তাহলে সেই দূরত্বটা হচ্ছে এটা, এবং দেখা যাবে এই দূরত্ব সমান, অর্থাৎ সেই জন্যই এদেরকে সমান্তরাল বলা, অর্থাৎ সম অন্তরালে আছে। এই
এর সঙ্গে সমান দূরত্ব বজায় রেখে এই সরলরেখাটা বিস্তৃত আছে, এই সরলরেখার সঙ্গে সমান দূরত্ব বজায় রেখে এই সরলরেখাটা বিস্তৃত আছে। এই জন্য এরা হচ্ছে সমান্তরাল সরলরেখা। তুই এখানে দেখো, এখানে যদি আমি এখান থেকে লম্বটা নিই, এখান থেকে লম্বটা নিই, যে দূরত্বটা পাবো এখান থেকে একে যে ছেদ করবে, সেই এইখানে যদি আমি লম্বটা নিই, এখান থেকে যদি লম্বটা নিই, লম্ব দূরত্বটা এটা সবচেয়ে কম দূরত্ব, তো সেটা তো আমি এখানে পাবো না। এখানে এই লম্বটা আমরা এর সঙ্গে কিন্তু লম্বভাবে ছেদ করছে না, কেননা এই যে দেখো সরলরেখা এইভাবে থাকার জন্য এইটা 90 ডিগ্রি হলে এইটা 90 ডিগ্রি হলে মনে হচ্ছে না। তার মানে এটা লম্ব দূরত্ব নয়, যদি এখান থেকে দূরত্বটা মোটামুটি আমি এটা বলতে পারি। তেমনি এখান থেকে দূরত্বটা দেখো, এর থেকে কমে গেছে, এখান থেকে দূরত্বটা দেখো আরও কমে গেছে। তেমনি আরেকটু যদি বাড়িয়ে দিই, এখানে দূরত্বটা দেখো আরও কমে গেছে, আবার এখানে দূরত্বটা দেখো একবারে শূন্য হয়ে গেছে। তাহলে দূরত্বটা আস্তে আস্তে দেখো কমছে, কিন্তু সব অসমান দূরত্ব। অর্থাৎ এই সরলরেখার সঙ্গে এই সরলরেখাটা কিন্তু সমান দূরত্ব বজায় রেখে বিস্তৃত নয়। তার জন্য এরা হচ্ছে পরস্পরছেদী সরলরেখা, ইন্টারসেক্টিং স্ট্রেট লাইনস। এরা হচ্ছে পরস্পরছেদী সরলরেখা। তাহলে একটা সমতলে দুটো সরলরেখা হয় তারা পরস্পর ছেদ করবে, নয় তারা সমান্তরাল। এবার পরস্পর ছেদ করলেও এমন হতে পারে যে মনে করো এই একটা সরলরেখা আবার এই একটা সরলরেখা ঠিক মুখোমুখি আছে, তো এই ক্ষেত্রে তো তাদের মধ্যে অ্যাঙ্গেল একটা থাকবে। এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত না, এইটা এটা হচ্ছে 180 ডিগ্রি, অথচ এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, এর মধ্যে কিন্তু অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। এরাও পরস্পরছেদী সরলরেখা। এদের মধ্যে মিনিমাম ডিস্টেন্স কত দেখো, এখানে মিলে গেছে, তার মানে এখানেও মিনিমাম ডিস্টেন্সটা 0ই হবে। তেমনি এখানেও তাই, মিনিমাম ডিস্টেন্সটা 0। এরা অ্যাকচুয়ালি একই সরলরেখার অংশও বলা যায়, হ্যাঁ ঠিক আছে, একই সরলরেখার অংশ, সেগমেন্টস অফ সেম স্ট্রেট লাইন, ঠিক আছে। আর এখানে কি, এখানে দুটো হচ্ছে প্যারালাল স্ট্রেট লাইনস, আর এখানে হচ্ছে দুটো ইন্টারসেক্টিং স্ট্রেট লাইনস, অর্থাৎ এরা দুটো পরস্পরছেদী সরলরেখা। তো দুটো সরলরেখা তো যদি পরস্পরছেদী হয় তাহলে তারা একটা বিন্দুতে ছেদ করবে, তাই এই দুটোকে কি আমরা সমবিন্দু সরলরেখা বলব, এই দুটোকে কিন্তু আমরা সমবিন্দু সরলরেখা বলব। বা মনে করো এরকম আছে, এরকম তো আছে, আবার ধরো এরকম আছে, এরকম আছে। এই তিনটে সরলরেখা কি সমবিন্দু সরলরেখা? এই দুটো দেখো এই দুটো ছেদ করেছে, এই দুটো হচ্ছে এই দুটো ছেদ করেছে, এই দুটো আবার এই দুটো, সমবিন্দু কিন্তু হচ্ছে না, তিনটে আলাদা বিন্দুতে ছেদ করেছে, তিনটে সরলরেখা পরস্পর। তার মানে তারা এই তিনটে সরলরেখা মিলে এখানে একটা ত্রিভুজ গঠন করেছে, করে ফেলেছে। কিন্তু যদি এমন হতো দুটো সরলরেখা ছেদ বিন্দু দিয়ে আর একটা সরলরেখা গেছে, তখন দেখো এই তিনটে সরলরেখা এটা এবং এটা, এরা কিন্তু একই বিন্দু দিয়ে গেছে, এরা হচ্ছে সমবিন্দু। এখানে তিনটে বেশি থাকতে পারে, আরও থাকতে পারে, এই 4টে হতে পারে, 5টা হতে পারে, 10টা হতে পারে। এরা সবই হচ্ছে সমবিন্দু সরলরেখা। এইটা এবং এটার সঙ্গে বাকি যে 1, 2, 3টে সরলরেখা গেছি, অর্থাৎ মোট 5টা সরলরেখা আছে এই বিন্দুতে ছেদ করেছে, ওরা হচ্ছে সমবিন্দু সরলরেখা, কনকারেন্ট স্ট্রেট লাইনস। তার মানে কী করতে হবে, সমবিন্দু সরলরেখা কাদের বলে না, যদি 3 বা ততোধিক সরলরেখা একই বিন্দু দিয়ে যায়, বা আমরা বলতে পারি, হ্যাঁ ওইটা বললেই হবে, 3 বা ততোধিক সরলরেখা যদি একই বিন্দুগামী হয় বা একই বিন্দুতে ছেদ করে, তাহলে তাদেরকে আমরা বলবো সমবিন্দু সরলরেখা। এবং এই বিন্দুটাকে কী বলা হয়, এই বিন্দুটিকে বলা হবে সাধারণ বিন্দু, যে কমন পয়েন্ট, সাধারণ বিন্দু বলে কমন পয়েন্ট, ঠিক আছে। তো এই সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য আমরা আলোচনা করব। ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই সমবিন্দু সংক্রান্ত উপপাদ্যগুলো আলোচনা করব, ত্রিভুজের ক্ষেত্রে, ঠিক আছে। ত্রিভুজের ক্ষেত্রে তোমরা কিন্তু আগে ছোটোবেলাতে 6-এ বা 7-এ বা 8-এ তোমাদের এরকম আঁকানো হয়েছে, দেখবে সেখানে আঁকানো হয়েছে যে একটা ত্রিভুজে 3টে বাহু তুমি লম্ব সমদ্বিখণ্ডক টেনে দাও, লম্ব সমদ্বিখণ্ডক একটা সরলরেখাংশের আঁকতে জানো তোমরা,
তো সেই তিনটে বাহু লম্ব সমদ্বিখণ্ড এঁকে দিলে দেখা যাবে। তারপর হয়তো বলা হলো সেই সরলরেখাগুলো কি সমবিন্দু হয়েছে? তোমরা উত্তর দিয়েছিলে হ্যাঁ হয়েছে, এঁকে দেখেছিলে যে তারা সমবিন্দু হয়েছে, অর্থাৎ একই বিন্দু গেছে। এখন সেটাই এখানে প্রথম তোমাদের জিওমেট্রিক্যালি প্রুভ করা, ঠিক আছে? অর্থাৎ তিনটে বাহু লম্ব সমদ্বিখণ্ড তারা যে সমবিন্দু হয় সেটা প্রথম প্রমাণ করব ত্রিভুজের ক্ষেত্রে। ত্রিভুজের ক্ষেত্রে বাহু তিনটে লম্ব সমদ্বিখণ্ড তিনটে সমবিন্দু হবে, এটা প্রথমে আমরা এখন দেখো। হ্যাঁ, এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি। যেমন দেখো, মনে করো এই একটা সরলরেখাংশ, এখানে সরলরেখাংশ বলছে এই, যখন এই প্রান্ত বিন্দুগুলো নির্দিষ্ট তখন সেটি সরলরেখাংশ হয়। আর একটা প্রান্ত নির্দিষ্ট, অন্য প্রান্ত যদি নির্দিষ্ট না হয়, অনির্দিষ্ট হয়, তাহলে সেটা রশ্মি হবে, বে হবে। আর যদি দুটো প্রান্তই নির্দিষ্ট না হয় তাহলে সেটা সরলরেখা। তোমরা জানো এইটাকে আমরা সরলরেখাংশ বলব, লাইন সেগমেন্ট এটা বলব। আর এই একটা সরলরেখাংশ, এটা হয়তো পরস্পর সমান্তরাল, এই বি আর সি এটা পরস্পর সমান্তরাল। তো আমরা যদি এখন একটু বলতে পারি এই সিটা সিডি ছোট, তো আমরা যদি এই লম্ব সমদ্বিখণ্ড কাটি, এই বির যদি লম্ব সমদ্বিখণ্ড কাটি, সেটা সিডিকে লম্বভাবে সমদ্বিখণ্ড করতে পারে বা নাও পারে। তো যাই হোক, এই বির লম্ব সমদ্বিখণ্ড মনে করো আমরা এক্স ওয়াই নিয়েছি, এটি এবিকে পি বিন্দুতে ছেদ করছে, অর্থাৎ এবি আর বিপি সমান লম্ব সমদ্বিখণ্ড রেখেছে। তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা দেখো, এই কোণটা 90 ডিগ্রি লিখতে হবে, 90 ডিগ্রি, কারণ এরা সমান্তরাল। এবি আর সিডি এখানে সমান্তরাল, এবি আর সিডি হচ্ছে সমান্তরাল। তাহলে অবশ্যই এই সিকিউপি কোণটা, এই কোণটাও কিন্তু 90 ডিগ্রি হয়ে যাবে। সিকিউপি কোণ হবে 90 ডিগ্রি, অর্থাৎ এক্স ওয়াই সিডিকেও কিন্তু লম্বভাবে ছেদ করবে। সমদ্বিখণ্ড নাও করতে পারে, কিন্তু লম্বভাবেই ছেদ করবে, লম্বভাবেই ছেদ করবে। বা আমরা যদি সিডির আলাদা করে লম্ব সমদ্বিখণ্ড আঁকি, সিডির লম্ব সমদ্বিখণ্ড মনে করে একটা আঁকলাম, হয়তো এরকম আছে সিডি, সিডির লম্ব সমদ্বিখণ্ড আমরা হয়তো আঁকলাম হয়ে যাচ্ছে। তাই হোক, আমরা এখানে বললাম যেটা এল বিন্দুতে ছেদ করবে। তারপরে সিএন, এখানে এপি সমান পিবি আর সিএন সমান এমবি, তো এটাও তো লম্ব, আবার এটাও তো লম্ব। আমরা জানতে পারি এটার সঙ্গে এটা সমান্তরাল হলে এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে দেখো এটা 90 এটা 90, মানে এই দুটো কিন্তু সমান্তরাল হয়ে যাবে। অর্থাৎ এবি আর সিডি সমান লম্ব সমদ্বিখণ্ড টানলে তারা কিন্তু পরস্পর সমান্তরাল হয়ে যাচ্ছে। তারা কি পরস্পরকে ছেদ করবে? ছেদ করবে না, পরস্পরকে ছেদ করবে না। একই হবে ওটা যদি এরকম হয় যে হতে পারে এইরকম পরস্পরকে সিডির লম্ব সমদ্বিখণ্ডটা এর সঙ্গে সমাবদ্ধ হয়ে যেতে পারে, সিডির লম্ব সমদ্বিখণ্ডটা এর সঙ্গে সমাবদ্ধ হয়ে যেতে পারে, কিন্তু পরস্পরকে ছেদ করছে আমরা বলতে পারবো না। ছেদ করছে এটা কিন্তু বলতে পারবো না, পরস্পরকে ওরা ছেদ করছে আমরা বলতে পারবো না। ওরা কিন্তু কোইন্সিডেন্ট হয়ে যাবে, অর্থাৎ পরস্পর সমাপতিত হয়ে যাবে, ঠিক আছে? এক্স ওয়াই এর সঙ্গে এলএম পরস্পর সমাপতিত হয়ে যেতে পারে, কিন্তু আবার নাও হতে পারে। তার মানে তারা হয় সমান্তরাল হবে, নয় সমাপতিত সরলরেখা হবে। যদি এবি আর সিডি সমান্তরাল হয়, কিন্তু এবি আর সিডি সমান্তরাল না হয়, সমান্তরাল না হয়, এবি আর সিডি সমান্তরাল না হয়, তাহলে কি হবে? বা এবি সিডি একই সরলরেখা অংশ হতে পারে। মনে করো এটি এবি আর এইটা মনে করো সিডি, এইটা মনে করো সিডি। তো আমরা এবি সমান লম্ব সমদ্বিখণ্ড, সিডি লম্ব সমদ্বিখণ্ড আনলে তারা পরস্পর সমান্তরাল হয়ে যাবে। যদি এবি আর সিডি একই সরলরেখার অংশ হয় তাহলে তারা পরস্পর সমান্তরাল হয়ে যাবে। আর ওরা যদি সমান্তরাল হয় এবি আর সিডি, সেক্ষেত্রে তাদের লম্ব সমদ্বিখণ্ড হয় সমান্তরাল হবে, নয় সমাপতিত হবে, ঠিক আছে? পরস্পর ছেদি মানে কিন্তু হবে না, এটা আমরা বলতে পারবো না যে পরস্পর ছেদি হয়, তা কিন্তু হবে না, ঠিক আছে? কিন্তু দেখো, যদি আমি একটা ত্রিভুজের ক্ষেত্রে করি তাহলে কি হবে? ত্রিভুজের ক্ষেত্রে তোমরা জানো ত্রিভুজের তিনটে বাহু, অর্থাৎ একটা বদ্ধ সমতলীয় ক্ষেত্র, এটা একটা বদ্ধ সমতলীয় চিত্র, তিনটে সরলরেখাংশ দ্বারা বেষ্টিত বদ্ধ সমতলীয় চিত্র, তাকে ত্রিভুজ বলে।
এই সরলরেখাংশগুলোকে আমরা বলবো ত্রিভুজটার বাহু। তো আমরা যদি এইরকম নিই যে এবি আর বিসি এই দুটো কিন্তু দেখো এরা পরস্পর সমান্তরাল নয়। এবি আর বিসি পরস্পর সমান্তরাল, বা এবি আর এসি পরস্পর সমান্তরাল নয়, অথবা বিসি আর এসি কিন্তু পরস্পর সমান্তরাল নয়, অথবা একই সরলরেখার অংশ নয়। এটাও বলতে পারি পরস্পর সমান্তরাল তো নয়, আবার একই সরলরেখার অংশও নয়। তাহলে কি হবে না, তাহলে আমরা এবি যদি লম্ব সমদ্বিখণ্ডক আঁকি আর বিসি যদি লম্ব সমদ্বিখণ্ডক আঁকি, ওরা কিন্তু একটা বিন্দুতে ছেদ করবে, ঠিক আছে? এবির লম্ব সমদ্বিখণ্ডক আর বিসির যদি লম্ব সমদ্বিখণ্ডক আঁকি, তারা কিন্তু একটা বিন্দুতে ছেদ করবে। মনে করো এবির লম্ব সমদ্বিখণ্ডকটা নাম করে দিচ্ছি, এবি লম্ব সমদ্বিখণ্ডক লিখেছি, আর বিসির লম্ব সমদ্বিখণ্ডক এটা সমান আর এটা সমান, এভাবে তারা কিন্তু পরস্পর ছেদই হবে। কেন তারা পরস্পর সমান্তরাল হবে না? কেন না, এবি আর বিসিতে একই সরলরেখায় নেই, অথবা তারা সমান্তরাল নয়। তার জন্য এবি এবং বিসির লম্ব সমদ্বিখণ্ডক তারা একটা বিন্দুতে ছেদ করবে। আর এবি আর এসি তারাও কিন্তু একই সরলরেখায় নেই বা তারা সমান্তরাল নয়। তাহলে এবির লম্ব সমদ্বিখণ্ডক আবার যদি এসির লম্ব সমদ্বিখণ্ডকটা নিই, তারাও পরস্পর ছেদই হবে। কিন্তু আমাদের দেখাতে হবে এই দুটোর ছেদ বিন্দু যেখানে এই এসির লম্ব সমদ্বিখণ্ডক টানলে সেটাও কিন্তু ওই বিন্দু দিয়ে যাবে, এটি আমাদের দেখাতে হবে। কি বলা হলো? এবির লম্ব সমদ্বিখণ্ডক বিসির লম্ব সমদ্বিখণ্ডক তারা তো পরস্পর ছেদই হবে, মানে তারা একটা বিন্দুতে ছেদ করছে। এবারে সমবিন্দু সরলরেখা কি হয়, মানে তিনটে বা তার বেশি সমান্তরাল, তার বেশি সরলরেখা বেশি সংখ্যক। তাহলে এখানে কি হচ্ছে না, এসির লম্ব সমদ্বিখণ্ডক সেটা তো এদেরকে ছেদ করবেই, তো ছেদ কোথায় করবে না, এদের যেটা ছেদ বিন্দু সেইটাতে ছেদ করবে। অর্থাৎ এসির লম্ব সমদ্বিখণ্ডক টানলে সেটা এই বিন্দুতে যাবে, আমাদেরকে দেখাবে। এই উপপাদ্যগুলো বেশ ইম্পর্টেন্ট। মানে প্রথমেই যখন স্বীকার্য বিষয় লেখে বা প্রামাণ্য বিষয় লেখে, তখনই কিন্তু ছেলেরা গোলমাল করে দেয়, ভুলভাল লিখে দেয়, আর তার জন্য আর প্রমাণ করার কিছু থাকে না। পরবর্তী অংশটি কিন্তু আর দেখা হয় না। কীরকম করে না, হয়তো এরকম একটা আমি অন্য একটা জায়গায় দেখাচ্ছি। মনে করে একটা ত্রিভুজ আনলো, ত্রিভুজ একে বললো এটা এবিসি ত্রিভুজ, বললো এবি বিসি এবং এসি, এবি বিসি এবং এসি এই লম্ব সমদ্বিখণ্ডকগুলো পরস্পরকে ও বিন্দুতে ছেদ করবে। তো সে তো সমদ্বিখণ্ড, মানে সমবিন্দু তো বলেই দিল যে বাহু কেন্দ্রের লম্ব সমদ্বিখণ্ডক একই বিন্দু দিয়ে যাচ্ছে বলে দিবে। তাহলে আর সে কী প্রমাণ করবে? প্রথমে ওটি লিখে দেবে যে এবি বিসি এসি লম্ব সমদ্বিখণ্ডকগুলি ও বিন্দুতে ছেদ করেছে। আমরা আর কি প্রমাণ করব যে বাহু কেন্দ্রের লম্ব সমদ্বিখণ্ডক সমবিন্দু? আমরা ধরেই নিলাম যে এবি বিসি আর এসির লম্ব সমদ্বিখণ্ডক একই বিন্দু যাচ্ছে, অর্থাৎ সমবিন্দু হচ্ছে, তো ধরে নিলাম। তাহলে এখানে তোমাকে কি করতে হবে, দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে, তারা একটা বিন্দুতে ছেদ করবে। তৃতীয় বাহুর লম্ব সমদ্বিখণ্ডক সেই বিন্দু দিয়ে যাবে, সেইটি প্রমাণ করবে। তাহলে এই ধরনের ব্যাপার। এখানে যেমন আমরা বলছি এবি আর বিসির লম্ব সমদ্বিখণ্ডক, তারা হয়তো আমি বলছি কোথায় ও বিন্দুতে ছেদ করেছে, কোনটা পরে দিকেও হবে, তাই এবং দিয়ে দেবে। এবি লম্ব সমদ্বিখণ্ডক হচ্ছে পিও, বিসির লম্ব সমদ্বিখণ্ডক কি হবে, তারা পরস্পর ও বিন্দুতে ছেদ করে। আমরা দেখাবো এসির লম্ব সমদ্বিখণ্ডক সেটা ও বিন্দু দিয়ে যায়, এসির লম্ব সমদ্বিখণ্ডক ও বিন্দু দিয়ে যায়, সেটিও কিন্তু সরাসরি তুমি কী করে প্রমাণ করবে না, সেইটার ক্ষেত্রে তোমাকে বলতে হবে কি, দুটো জিনিস করতে পারো। এক হচ্ছে এখান থেকে এর উপরে লম্ব টেনে নিতে পারো, অথবা করতে পারো এর মধ্যবিন্দু নিয়ে এর সাথে যোগ করে দিতে। তাহলে দুরকম জিনিস করতে পারো। এক হচ্ছে ও থেকে এসির উপরে লম্ব টেনে নিতে পারো, আর নয়তো কী করবে না, এসির বাহুর মধ্যবিন্দু নিয়ে এই ওই বিন্দুর সঙ্গে সেটা যোগ করে দেবে। প্রথম ক্ষেত্রে প্রমাণ করবে কি, যে ও থেকে এসির উপর লম্ব টেনেছ, তাহলে তোমাকে দেখাতে হবে ও থেকে এসির উপর লম্ব টানলে সেটা এসির মধ্যবিন্দু হবে। আর দ্বিতীয় ক্ষেত্রে দেখাতে হবে কিন্তু মধ্যবিন্দু নিয়ে এটা যোগ করছো, মধ্যবিন্দু দাও আর নিলে,
মধ্যবিন্দু নিয়ে যদি আর এর সঙ্গে ও যোগ করো তাহলে তোমাকে দেখা যাবে আরও সরলরেখাংশটা এসি উপরে লম্বভাবে দণ্ডায়মান, এটি দেখা যাবে। ঠিক আছে, বোঝা গেছে? প্রথমে তাহলে যে কোনো দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক তোমাকে নিতে হবে, সেটা এবি বিসি নিতে পারো, এবি এসি নিতে পারো, বা আবার বিসি এসি নিতে পারো। তো তারা একটা বিন্দু ছেদ করবে। কেন ছেদ করবে সেটা আমি বলেছি, যেহেতু ওরা একই সরলরেখায় নেই অথবা সমান্তরাল নয়, তার জন্যে তাদের লম্ব সমদ্বিখণ্ডক একটা বিন্দুতে ছেদ করবে। ঠিক আছে, তারপরে কী হবে না, সেখান থেকে তৃতীয় বাহুর উপর লম্ব টানতে পারো, অথবা সেই বিন্দুটার সঙ্গে ওই ওই দুটো লম্ব সমদ্বিখণ্ডকের ছেদ বিন্দুর সঙ্গে তৃতীয় বাহুটার মধ্যবিন্দু যোগ করে দেবে। যোগ করে দিয়ে আমরা যদি দেখা যায়, যদি মধ্যবিন্দুটা যোগ করি তাহলে দেখাবো এটা লম্ব হবে দণ্ডায়মান, আর যদি এখান থেকে লম্ব টানি তাহলে দেখাবো এর মধ্যবিন্দু। আমরা এখানে লম্ব টেনে দিলাম ধরে দিয়ে আমরা দেখাবো যে আর বিন্দুটা হচ্ছে এসি বাহুর মধ্যবিন্দু। তাহলে আমরা প্রথম যেটা প্রমাণ করতে যাচ্ছি যে ত্রিভুজে বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডক তিনটে সমবিন্দু। এখানে আমরা বলছি ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুদ্বয়ের লম্ব সমদ্বিখণ্ডক সরলরেখাংশদ্বয় এবি যথাক্রমে এবি ও এসিকে পি ও কিউ ছেদ করে এবং তারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। এখন এটা ও না দিয়ে অন্য কোনো বিন্দু দিতে পারে, কোনো অসুবিধা নেই, ও বিন্দুতে ছেদ করে। আমাদের দেখাতে হবে বাহু তিনটের লম্ব সমদ্বিখণ্ডক সমবিন্দু। তাহলে এখানে কি, এটা কিন্তু স্বীকার্য বিষয়, স্বীকার্য। তোমাকে দেখাতে হবে প্রামাণ্য ত্রিভুজ এবিসি এর বাহু তিনটির লম্ব সমদ্বিখণ্ডক এটা অবশ্য বিভিন্নভাবে লিখতে পারে। লম্ব সমদ্বিখণ্ডক সমবিন্দু, তিনটি সমবিন্দু অর্থাৎ এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক ও বিন্দুগামী হবে, এইটি অ্যাকচুয়ালি দেখাবো। এখনো কিন্তু কোনটা লেখা হয়নি। এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক ও বিন্দুগামী হবে, সরাসরি আমরা ওইভাবে দেখাতে পারবো না। আমরা কি বললাম, সেক্ষেত্রে তোমাকে দুটো একটা লিখতে হবে। কি হয়, ও বিন্দু থেকে তোমাকে এসি বাহুর উপর লম্ব টানতে হবে, আর নয় এসি বাহুর মধ্যবিন্দুর সঙ্গে ও বিন্দুটাকে যোগ করে দেবো। আমরা এখানে প্রথমটা করেছি, অর্থাৎ ও বিন্দু থেকে এসি বাহুর উপর লম্ব টেনেছি। এখানে বলবে ও বিন্দু থেকে এসি বাহুর উপর লম্ব অঙ্কন করা হলো, যা এসি বাহুকে আর বিন্দুতে ছেদ করে। তাহলে এখন আমাদের দেখাতে হবে ও আর এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, লম্ব তো ধরে নিয়েছি, তাহলে সমদ্বিখণ্ডক দেখাতে গেলে আমাদের দেখাতে হবে এ আর সমান আর সি। অর্থাৎ এরপর আমরা লিখব, অতএব উপপাদ্যটি প্রমাণের জন্য এটি প্রমাণ করতে হবে যে, আমি অপর লিখছি না, এখন এটা প্রমাণ করলেই হবে যে কি না, আর এসি মধ্যবিন্দু, আর এসি বাহুর মধ্যবিন্দু, এইটি আমরা দেখাবো। মানে এ আর সমান আর সি, এটি দেখি। তো এটা দেখানোর জন্য এই ছবি দিয়ে সরাসরি কিন্তু আমরা দেখাতে পারবো, এই ছবিটা থেকে সরাসরি আমরা দেখাতে পারবো। তো এই ছবির উপরে আরো কিছু অঙ্কন করতে হবে, এই ড্রয়িংটার উপরে, ফিগারটার উপরে আরো কিছু ড্রয়িং করতে হবে।
কী করতে হবে না, এই ও বিন্দু থেকে এই ও বিন্দুর সঙ্গে 3টে শীর্ষবিন্দুকে আমরা যোগ করে দেব। ও বিন্দুর সঙ্গে আমরা 3টে শীর্ষবিন্দুকে যোগ করে দেব। তাহলে ওটাকে আমরা অঙ্কনে লিখতে হবে। অঙ্কন কি করলে হবে না, ও এ, ও বি এবং ও সি যোগ করা এটি কিন্তু করতে হবে, না হলে প্রমাণটা হবে না। এরপরে আমরা প্রমাণ, তাহলে এ আর সমান আর সি তো আমাদের দেখাতে হবে। এখন যদি তুমি সরাসরি এ আর ও এবং সি আর ও থেকে দেখাতে শুরু করে দাও, প্রথমে তুমি দেখাতে পারবে না। কেন পারবে না আমি বলে দিচ্ছি। কেননা তুমি জানো যে এই যে দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখালে তবে তুমি এ আর সমান আর সি পাবে। তো সর্বসম তুমি কী করে দেখাবে? এই দুটোকে তুমি সমকোণী ত্রিভুজ নয় ধরে নিলে যে এই ও আর যে এসির উপর লম্ব আমরা ধরে নিয়েছি, তো তাহলে এ আর ও কোণ এবং সি আর ও কোণ তো 90 ডিগ্রি করে, অর্থাৎ এটা সমকোণী যেত। তাহলে আর এই যে সূত্র যদি আমরা কাজে লাগাতে চাই, তাহলে অতিভুজ দুটোকে তো আগেই তো আমরা আটকে যাবো, যে অতিভুজে যেতে আগে আটকে যাবো যে অতিভুজগুলো সমান করে রাখি না, ও এ ও সি সমান কিনা। তাহলে আর এইচ এস হলো না। এবার এ এস যে করবে বা এস এস যে করবে সেগুলো কী করে পারবে? দেখো এই দুটো কোণ তুমি সমান জানো, এখন এই দুটো কোণ বা এই দুটো কোণ কি সমান তুমি জানো না। আবার এই দুটো বাহু যে সমান তাও জানো না। এ আর সমান আর সি সেটাই তোমাকে প্রমাণ করতে হবে। যদি সেটা হতো এ আর সমান আর সি, এটা সাধারণ বাহু এবং ওই কোণ দুটো 90 ডিগ্রি করে, তাহলে তো সর্বসম হয়ে যেত, কিন্তু সেটাও তোমার নেই। তাহলে প্রথমেই তুমি কিন্তু এখান থেকে আসতে পারছো না, তোমাকে করতে হবে আগে আলাদা দুটো সর্বসমতা দেখাতে হবে। কীরকম? দুজোড়া সর্বসমতা আগে দেখাতে হবে। কীরকম? প্রথমে তুমি এইগুলো দেখাতে পারো অথবা এইগুলো দেখাতে পারো। তাহলে প্রথম তোমাকে দেখাতে হবে কি না, এই বিপিও আর এপিও এদের মধ্যে সর্বসমতা, অথবা বিকিউও এবং সিকিউও এদের সর্বসমতা দেখাতে হবে। তো দেখো, প্রথমে আমরা বলবো যে ত্রিভুজ এপিও ও বিপিও এর মধ্যে দেখো এখানে কীভাবে দেখানো যাবে। এখানে কি আমরা আর এইচ এস লাগাতে পারবো না কিন্তু। প্রথমে যাবো অতিভুজ দুটো কি সমান আমরা জানি না, ও এ সমান অতি বলে আমরা জানি, আমরা আর এইচ এস প্রথমে বাদ চলে যাবো। এস এস এসও হবে না, কারণ এইগুলো সমান, এটা সাধারণ পাবো, আর এইগুলো সমান কিনা আমরা জানি না, তাহলে এস 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 হচ্ছে না। এবার আরগুলো বাকি আছে এস এস আর এস। এস হবে না, দেখো শুধুমাত্র এই দুটো কোণ জানো, এই দুটো কোণ বা এই দুটো কোণ সম্পর্কে কিছু জানো না, সুতরাং এসও হলো না। তাহলে আর একটি বাকি আছে, সেটি হচ্ছে এস এস। কি দেখো এই বাহুর সঙ্গে এই বাহু সমান, এটা সাধারণ বাহু, তাদের অন্তর্ভুক্ত এই দুটো কোণ সমান, অতএব এস এস সূত্রে সর্বসম হয়ে যাবে। কী হবে বলবো? এপি সমান বিপি আর পিও সাধারণ বাহু এবং অন্তর্ভুক্ত এপিও সমান অন্তর্ভুক্ত বিপিও। এই কথাটা বলতে হয়, অন্তর্ভুক্ত কথাটা বলতে হয়, জানো এসে এস শব্দ লাগাতে গেলেই তোমাকে এই কথাটা বলতে হবে। এখানে লিখে দিতে হবে উভয়েই এক সমকোণ, উভয়েই এক সমকোণ। একে কেন বললে সেইটাও আবার উল্লেখ করতে হবে। যেহেতু এপিও হচ্ছে এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, তার জন্য এই তিনটিকে কেন বললাম সেটা বলে দেবো। তাহলে তো এসে সর্বসম হয়ে গেছে, অতএব তোমরা পেয়ে যাচ্ছ কি না এপিও সর্বসম বিপিও। এই সর্বসমতা বা পরে তোমরা পরের ক্লাসে তোমরা সদস্যতা করবে, এই ক্ষেত্রে কিন্তু তোমাদের বহুদিন আগে থেকে বলা হচ্ছে, ক্লাস 8 থেকেই সম্ভবত এটা বলা হচ্ছে, যে এখানে অর্ডার যেন ঠিক থাকে। এপিও এখানে বিওপি বা পিওবি বা পিবিও লিখে দিলে কিন্তু হবে না। এপিও লিখলে এখানে বিপিওই লিখতে হবে, এখানে যদি বিওপি লেখো এখানে তোমাকে এওপি লিখতে হবে। সেটা যেন খেয়াল থাকে, মানে কার সঙ্গে কোনটা মিলিয়ে কেন লিখবে সেই যুক্তিটা যেন ঠিক থাকে, যুক্তিটা যেন ঠিক থাকে। অযৌক্তিক কিছু লিখে ফেললে তাহলে কিন্তু কেটে দেওয়া হতে পারে,
অযৌক্তিক লিখে দিলে তুমি বিয়োগী লিখে দিলে কেটে দেওয়া হতে পারে, ঠিক আছে, হতে পারে মানে হবেই ধরে রাখো, কেটে দেওয়া, ঠিক আছে। সুতরাং ওটা লিখবে না, ঠিক করে বুঝিয়ে কোনটা সব পরে কোনটা লিখলে হবে সেটা ঠিক করে লিখবে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা করলাম, এখানে শর্তটা লিখে দেবো, এসে এর শর্তে, এসে এর শর্তে সর্বসমান, সর্বসমান হলে আমরা জানি সমান সমান কোণের বিপরীত বাহু সমান হয়, আবার সমান সমান বাহুরও বিপরীত কোণ সমান হয়। যদিও আমাদের সমান সমান বাহুর বিপরীত কোণ সমান, সেখানে এখানে না লাগালেও হবে। কি লাগাবো আমরা? সমান সমান কোণের বিপরীত বাহু সমান, সেটা লাগাবো। দেখো এই দুটো সমান কোণ, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এর বিপরীত বাহু, এদের বিপরীত বাহুগুলো হচ্ছে এও বিও, তারা সমান হয়ে যাবে। এই দুটো বিপরীত বাহু হচ্ছে এও এবং ও বি, তারা সমান হয়ে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি? অতএব এও সমান বিও, সাধারণ বাহু, সাধারণ বাহু নয়, অনুরূপ বাহু, অনুরূপ বাহু, অনুরূপ বাহু, এও সমান বিও পেলাম। এবার দেখো এও সমান বিও পেলাম, তাহলে এই দুটো যদি সর্বসম্মত আমি আগে দেখাবো কি পেতাম? এই দুটো তো এরকম হতো, বি কিউ সমান সি কিউ, ও কিউ সাধারণ বাহু, এদের অন্তর্ভুক্ত এই বি কিউ ও সি কিউ এরা হচ্ছে 90 ডিগ্রি করে, তাহলে এসে এর সঙ্গে এরাও সর্বসম হতো। সেখান থেকে দেখো এর বিপরীত বাহু আর এর বিপরীত বাহু, অর্থাৎ এই দুটো কোণের এই দুটো বিপরীত বাহু তারা সমান হয়ে যেত, অর্থাৎ বিও সমান সি হবে। তাহলে সেটি কিন্তু এখন আর প্রমাণ করতে হবে না, যেহেতু একটা সেট প্রমাণ করে দিয়েছো, আর এই দ্বিতীয় সেটটা এটা প্রমাণ করতে হবে না। এটা কি লিখবে? অনুরূপভাবে, অনুরূপভাবে ত্রিভুজ বিকিউও ও সিকিউ এর সর্বসমতা থেকে লেখা যায়, সর্বসমতা প্রমাণ করে লেখা যায়, প্রমাণ করে লেখা যায়। লিখবে না বিও সমান সি। দেখো এও সমান বিও, বিও সমান সিও পেয়ে গেলে, তাহলে কি হলো? অ্যাকচুয়ালি হয়ে গেল এও সমান বিও সমান সিও। তাহলে কি হলো? অতএব এও সমান বিও সমান সিও, অর্থাৎ দেখো তুমি পেয়ে গেছো এও সমান সিও। আচ্ছা এইটাকে আমি একটু আন্ডারলাইন করে রাখছি, একটু বক্স করে রাখছি, পরে কাজে লাগাবো। এও সমান বিও সমান সিও, পরে আমি কাজে লাগাচ্ছি। তাহলে আমরা অ্যাকচুয়ালি পেলাম, দেখো এওর সঙ্গে বিও সমান, বিওর সঙ্গে সিও সমান, মানে এওর সঙ্গে সিও সমান, এওর সঙ্গে সিও সমান হয়ে গেল। দেখো এইগুলো সমান হয়ে গেছে। এখন লাস্ট আমরা কি করবো না, এইগুলো সর্বসম করবো। এইগুলো সর্বসমতা আমরা কিভাবে করবো? এখন এও সমান তুমি সিও পেয়ে গেছো, তার মানে তুমি এখানে বলতে পারো যে এই কোণটা সমান, এইগুলো কোণ সমান, আর এটা সাধারণ বাহু, অর্থাৎ এ এর শর্ত এখানে কাজে লাগাতে পারো। কিন্তু এ এর শর্তের আগেই তুমি করে দিতে পারো, আর এই যে শর্ত লাগালে তোমার আরো আগে হয়ে যাবে। এখন তাহলে দেখো এইগুলো সমকোণী ত্রিভুজ তোমরা জানো, যেহেতু ও আর হচ্ছে এই সিম্পল লম্ব, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী। যেহেতু ও আর লম্ব এসি, সুতরাং সমকোণী ত্রিভুজ। আচ্ছা সুতরাং এটা বলে দাও যে এ আর ও সমান সি আর ও সমান 90। বলে সমকোণী ত্রিভুজ এ আর ও ও সমকোণী ত্রিভুজ সি আর ওর মধ্যে কি পাচ্ছ? সর্বসমতা লাগাবো আমরা আর এইচ এর শর্ত, অর্থাৎ দুটো সমকোণী ত্রিভুজ তো আগেই আমরা ওই ক্রাইটেরিয়া তো ফুলফিল করেছে, প্রথমেই কিন্তু ওই ক্রাইটেরিয়া ফুলফিল করেছে যে ত্রিভুজগুলো সমকোণী। তাহলে কি হয়? তাদের অতিভুজগুলো সমান দেখাতে হবে আর একটা করে বাহু সমান দেখাতে হবে, তাহলেই হয়ে যাবে। একটা করে বাহু সমান এবং অতিভুজগুলো সমান। একটা করে বাহু যে সমান সেটা নাও হতে পারে, সাধারণ বাহু থাকলে তো একটা করে বাহু সমান হয়ে যাচ্ছে, আর অতিভুজগুলোকে সমান হবে। অতিভুজগুলো সমান আমরা পেয়ে গেছি, কি বলবো না, অতিভুজ এবং সমান অতিভুজ সিও। তো আমরা আগেই পেয়েছি এও সমান সিও, এখানে লেখার দরকার নেই, পূর্বে প্রমাণিত কথাটা আর লেখার দরকার। এও সমান সিও বললেই হবে, ঠিক আছে? এও সমান সিও। এবং দেখো এই বাহুটা তো সাধারণ বাহু, ও আর সাধারণ বাহু, সাধারণ বাহু আর ওই বলে ও আর
তাহলে একটা করে বাহু সমান এবং অতিভুজ সমান হয়ে গেছে। অতএব RH এর শর্তে ত্রিভুজ সর্বসম কি হলো? RH এর শর্তে ত্রিভুজ সর্বসম হয়ে গেছে। অতএব ARO সর্বসম দেখো CRO এই কিন্তু RH এর সর্বসমতা অনুযায়ী RH এর সর্বসমতা অনুযায়ী হয়েছে। ঠিক আছে, তাহলে কি পাবো? সেই একই এই দুটো যেহেতু সমান, সরি এখানে তো এই দুটো দেখতে পাচ্ছ, এই দুটো বাহু সমান ছিল, এটা সাধারণ বাহু ছিল, তাহলে আরো যে দুটো বাহু আছে অর্থাৎ প্রত্যেকটা অংশ সমান হয়, সেই ক্ষেত্রে আমরা AR সমান CR বলে দেবো। অতএব আমরা পেয়ে যাচ্ছি AR সমান CR। অনুরূপ পাবো, অর্থাৎ কি হলো না, অর্থাৎ আর এসি বাহুর মধ্যবিন্দু এইখানে কিন্তু রেখে দেবে না, আরেকটু কনক্লুশন টানবে। কিরকম? আরেকটু কনক্লুশন টানবে। এইখানে একটু রেখে দিতে পারো, অ্যাকচুয়ালি প্রমাণ হয়ে গেছে, তবু আরেকটু শেষকালে কনক্লুশন মন্তব্য একটু করে দেবে। কীরকম না, আর এসির মধ্যে বোঝা গেল, মানে আমরা কিন্তু প্রমাণ করে দেখলাম যে ত্রিভুজের বাহু তিনটের লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু প্রমাণিত হয়ে গেল। অতএব প্রমাণিত হলো যে ত্রিভুজের বাহু তিনটের লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, এবার এই যে তিনটে বাহু যে বিন্দুতে ছেদ করলো, আমি এই যে এখানে বক্স করে রেখেছি, বক্স একটা করে রেখেছি, এটা কি লাগছে না, AO সমান BO সমান C। তোমাদের আগে স্থানাঙ্ক জ্যামিতি করেছো। AO মানে কি? AO মানে হচ্ছে A বিন্দু আর O বিন্দুর মধ্যে দূরত্ব, A বিন্দু এবং O বিন্দুর মধ্যে দূরত্ব। ঠিক আছে, B বিন্দু হচ্ছে BOটা কি না, B বিন্দু আর O বিন্দুর মধ্যে দূরত্ব, আবার CO হচ্ছে C বিন্দু আর O বিন্দুর মধ্যে দূরত্ব। তাহলে দেখো O বিন্দু থেকে A বিন্দু, B বিন্দু এবং C বিন্দু সমান দূরে অবস্থিত। তিনটে বিন্দু, তিনটে দূরত্ব দেখো, এই দূরত্বটা এবং এই দূরত্বটা সমান হয়ে গেছে। ও বিন্দু থেকে A বিন্দু, B বিন্দু এবং C বিন্দুর দূরত্ব সমান হয়ে গেছে। অতএব তাহলে কি বলতে পারি না, দেখো প্র্যাকটিক্যালি যদি বলা হয়, ওকে কেন্দ্র করে, এখন আমার কাছে কম্পাসটা নেই, নাও দেখা যায়, ওকে কেন্দ্র করে OB বা OA বা OC ব্যাসার্ধ নিয়ে যদি আমরা একটা বৃত্ত আঁকি, তাহলে কি হবে বলতো? এই দেখো ভালো হচ্ছে না, ওই একদম মোটামুটি হচ্ছে। দেখো এইরকম আমরা একটা বৃত্ত পেয়ে দিলাম, ভালো হয়নি, বেশি বড় হয়ে গেল, এইরকম একটা বৃত্ত পেলাম। ওকে কেন্দ্র করে যদি আমরা OA, OB, OC ব্যাসার্ধ নিয়ে বৃত্ত টেনে দিই, OA বা OB বা OC ব্যাসার্ধ নিয়ে বৃত্ত টানি, সেই বৃত্তটা দেখো এই A বিন্দু, B বিন্দু, C বিন্দু দিয়ে যাচ্ছে। এখান থেকে কি প্রমাণ হয় যে O বিন্দুটা A বিন্দু, B বিন্দু এবং C বিন্দু থেকে সমদূরবর্তী। O বিন্দুটা A বিন্দু, B বিন্দু এবং C বিন্দু থেকে সমদূরবর্তী। ঠিক আছে, আর কি, তাহলে O বিন্দুটাকে কেন্দ্র করে যদি আমরা ওই সমান দূরত্বের যে কোনো একটাকে ব্যাসার্ধ, সমান দূরত্বটাকে ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকি, সেই বৃত্তটা কি হবে না, বৃত্তটা A বিন্দু, B বিন্দু, C বিন্দু দিয়ে যাবে। এই বৃত্তটির নাম হচ্ছে পরিবৃত্ত, ত্রিভুজটার পরিবৃত্ত বলা হয়। এবং এই যে O বিন্দুটার নাম হচ্ছে পরিকেন্দ্র। ঠিক আছে, O বিন্দুটাকে বলা হবে পরিবৃত্ত, O বিন্দুটাকে বলা হবে পরিকেন্দ্র, আর এই বৃত্তটা যেটা ABC বিন্দু দিয়ে গেছে, সেই বৃত্তটাকে বলা হবে পরিবৃত্ত। এবং এই যে সমান দূরত্বগুলো, অর্থাৎ ওই বৃত্তের যা ব্যাসার্ধ, এই হচ্ছে পরিব্যাসার্ধ বলা হয়, পরিব্যাসার্ধ। তিনটে জিনিস,
এখন এখানে ব্যাপার আছে অনেক রকম। এখন এই যে বিন্দুটা, এমন একটা বিন্দু আমরা পেলাম যেটা হচ্ছে ত্রিভুজের 3টে শীর্ষ থেকে সমান দূরত্বে আছে। এরকম কি সেকেন্ড আর কোনো সেকেন্ড বা থার্ড আর কোনো ওরকম বিন্দু পাবো যেগুলো ওই এ বি সি থেকে সমান দূরত্বে থাকবে? সেরকম কি পাবো? উত্তর হচ্ছে না, পাবো না। ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু থেকে সমদূরবর্তী বিন্দু একটাই পাবো। অর্থাৎ এই যে পরিকেন্দ্র, দিস ইজ এ ইউনিক পয়েন্ট, এটা স্বতন্ত্র বিন্দু। এইটা একটা ইউনিক পয়েন্ট, এর একটাই বিন্দু। কেন একটা বিন্দু? প্রথমত আরো 3-4টা থাকতে হতো, অনেক থাকতে পারতো। কেন একটা বিন্দু বলছি আমরা? না, বিন্দু একটা বলছি তার কারণ হচ্ছে, দেখো এবারে আমরা এইখানটা একটু বুঝলাম। তোমরা নিশ্চয়ই জানো দুটো সরলরেখা একটা ম্যাক্সিমাম কটা বিন্দুতে ছেদ করে? দুটো সরলরেখা ম্যাক্সিমাম কটা বিন্দুতে ছেদ করে? ম্যাক্সিমাম তো একটা বিন্দুতে ছেদ করে, আর মিনিমাম 0টা বিন্দু ছেদ করে। মানে সমান্তরাল হয়ে গেলে কোনো বিন্দুতেই ছেদ করে না। তাহলে এই যে মনে করো এ বি সি, যদি আমরা এটাকে নাম দিই, তাহলে এ বি লম্ব সমদ্বিখণ্ডক আর এসি লম্ব সমদ্বিখণ্ডক, তার ছেদবিন্দু একটাই। এ বি আর এসি লম্ব সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু তো একটাই। আর কি না, বিসি লম্ব সমদ্বিখণ্ডক, সেটাও বলা হচ্ছে ওই বিন্দু নিয়ে যাচ্ছে। তাহলে ছেদবিন্দু তো আমরা একটাই পাবো। অর্থাৎ এই বিন্দুটাই হচ্ছে ওই এ বি সি থেকে সমদূরত্ব। যেহেতু দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক একটাই বিন্দুতেই ছেদ করে, ত্রিভুজের যে কোনো দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক ওয়ান অ্যান্ড অনলি ওয়ান পয়েন্টে ছেদ করে, সেই জন্যে এই পরিকেন্দ্রের সংখ্যাও হবে ওয়ান অ্যান্ড অনলি ওয়ান, ইউনিক। এই পরিকেন্দ্র হচ্ছে একটাই। ঠিক আছে, তাহলে কি বলা হলো? যেহেতু ত্রিভুজের যে কোনো বাহু, এসি এবি হতে পারে, বিসি এবি হতে পারে, এসি বিসি হতে পারে, যে কোনো দুটো বাহু লম্ব সমদ্বিখণ্ডক দুটো একটাই বিন্দুতে ছেদ করে। কারণ আমরা জানি এখানে হচ্ছে সমান্তরাল হওয়ার কোনো চান্স নেই, মানে মিনিমাম 0টা বিন্দুতে ছেদ করার কোনো চান্স নেই। মানে একটা ত্রিভুজের পরিকেন্দ্র পাওয়া নাও যেতে পারে, সেরকম কোনো ব্যাপারই নেই। পরিকেন্দ্র পাওয়া যাবে এবং একটা পাওয়া যাবে, ওয়ান অ্যান্ড অনলি ওয়ান, একটি এবং একমাত্র একটি পাওয়া যাবে। কেন না, যে কোনো দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক তারা ওয়ান অ্যান্ড অনলি ওয়ান পয়েন্টে ছেদ করে, এবং সেই ছেদবিন্দু থেকে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে দূরত্ব সমান আমরা প্রমাণ করে ফেলেছি। সুতরাং ওই পরিকেন্দ্রের সংখ্যা হবে একটি, ত্রিভুজের পরিকেন্দ্রের সংখ্যা হবে একটি, এবং একটিই হবে, একের বেশি হবে না। আর পরিকেন্দ্র যে পাওয়া যাবে না এমনটাও নয়, ত্রিভুজ থাকলেই তার পরিকেন্দ্র আছে। ঠিক আছে, যে কোনো ত্রিভুজের পরিকেন্দ্র আছে। এমন একটা বিন্দু আমরা ওই সমতলে পাবো, যে সমতলে ত্রিভুজটা অবস্থিত সেই সমতলে এমন একটা বিন্দু পাবো যেখান থেকে ত্রিভুজের 3টে বিন্দুর মানে কৌণিক বিন্দুর দূরত্ব সমান। সেই দূরত্বটাকে বলা হয় পরিব্যাসার্ধ, দূরত্বটাকে বলা হয় পরিব্যাসার্ধ, বিন্দুটাকে বলা হয় পরিকেন্দ্র, এবং ওই বিন্দুকে কেন্দ্র করে ওই ব্যাসার্ধের সমান যে ব্যাসার্ধ নিয়ে অঙ্কিত বৃত্ত, সেটা হচ্ছে ত্রিভুজটার পরিবৃত্ত। তাহলে ত্রিভুজের পরিবৃত্ত কাকে বলে? যদি সংজ্ঞা দিতে হয়, ত্রিভুজের পরিবৃত্ত কাকে বলে? দেখো, মনে করো এরকম একটা ছবি আছে, এরকম একটা ছবি আছে। আবার এরকম একটা ছবি আছে। আবার মনে করো এরকম একটা ছবি আছে। আচ্ছা, একটা ছবিতে আমি এই ভাবো, মনে করো
এই একটা ছবি আছে। আবার মনে করো এই একটা ছবি আছে। এটা 1 নম্বর বৃত্ত হচ্ছে, 2 নম্বর বৃত্ত হচ্ছে, 3 নম্বর বৃত্ত হচ্ছে। আরও ওরকম বৃত্ত হতে পারে, আরও ওরকম বৃত্ত হতে পারে। আর একটা বৃত্ত দেখাচ্ছি, আর একটা বৃত্ত হতে পারে এরকম আছে। আছে ধরো এটি 4 নম্বর বৃত্ত। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর বৃত্তগুলো সবচেয়ে ছোট বৃত্ত কোনটা? এটা সবচেয়ে ছোট বৃত্ত 4 নম্বর, সবচেয়ে বড় বৃত্ত 1 নম্বর, তারপরে 2, 3 তো আছে। তো এখন এই ত্রিভুজটাকে ঠিক ঘিরে রেখেছে, ঠিক ঘিরে রেখেছে, মানে জাস্ট ঘিরে রেখেছে কোন বৃত্তটা? The triangle is bounded by, just bounded by the circle number 3. মানে এই 3 নাম্বার সার্কেলটা জাস্ট বাউন্ডেড আছে, মানে অ্যাকচুয়ালি সার্কামস্ক্রাইবড আছে। ওটি বলা হয় সার্কামস্ক্রাইবড, বাউন্ডেড না বলে আমি সার্কামস্ক্রাইবড বলছি। সার্কামস্ক্রাইবড আছে অর্থাৎ পরিলিখিত আছে, সার্কামস্ক্রাইবড বাই দ্য সার্কেল, এরকম আছে না। অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গেলটা হচ্ছে ইনস্ক্রাইবড, ট্রায়াঙ্গেলটা হচ্ছে ওই সার্কেলটাকে ইনস্ক্রাইবড আছে, সরি অন্তর্লিখিত আছে। মানে মিনিমাম যে সার্কেলটার মধ্যে ওই ট্রায়াঙ্গেলটা ইনস্ক্রাইবড আছে সেইটা হচ্ছে 3 নাম্বার সার্কেল। এটা তো এর মধ্যে যে ইনস্ক্রাইবড আছে আমরা কিন্তু বলবো না, কেননা এখানে শীর্ষগুলো ওই বৃত্তটার উপরে অবস্থিত নয়। মানে একটা ত্রিভুজ একটা বৃত্ত দ্বারা বৃত্তে অন্তর্লিখিত আছে কখন বলবো না, যদি তার শীর্ষবিন্দুগুলো ওই বৃত্তটার উপরে থাকে তাহলে বলবো, না হলে কিন্তু বলবো না। এখানে দেখো এই 4 নম্বরের ক্ষেত্রে দেখো শীর্ষগুলো কোনোটাই কিন্তু বৃত্তের উপর অবস্থিত নেই। এই বৃত্তটা হলো 4 নম্বর বৃত্তের উপর ত্রিভুজের কোনো শীর্ষই অবস্থিত নেই। 2 নম্বর বৃত্তের উপরে দেখো দুটো শীর্ষ অবস্থিত আছে। আমি যদি এবিসি ত্রিভুজ বলি তাহলে বি বিন্দু আর সি বিন্দু, বি আর সি শীর্ষটা 2 নম্বর বৃত্তের উপরে অবস্থিত আছে, কিন্তু এ শীর্ষটা বি 2 নম্বর বৃত্তে নেই। বাইরেও থাকতে পারতো, আবার ভেতরে আছে, এখানে ভেতরে আছে। আবার 1 নম্বর বৃত্তের ক্ষেত্রে কোনো বিন্দু এবিসি কোনো বিন্দুই কিন্তু বৃত্তের উপর অবস্থিত। তাহলে 1 এবং 4 হওয়ার তো কোনো প্রশ্নই নেই, 2ও হবে না, কেননা বি এবং সি ওই 2 নম্বর বৃত্তের উপর অবস্থিত হলেও এ বিন্দুটা 2 নম্বর বৃত্তে অবস্থিত নয়, তার জন্য 2 নম্বর বৃত্তটাও এর পরিবৃত্ত নয়। আবার 3 নম্বর বৃত্তটা কি হচ্ছে না, 3 নম্বর বৃত্ততে দেখো এ বি সি 3টে বিন্দুই উপরে আছে। অর্থাৎ পরিবৃত্ত সংজ্ঞা দিতে গেলে আমাদের এরকম বলতে হবে যে ত্রিভুজের শীর্ষবিন্দু যে কোনো একটা বৃত্তের উপর অবস্থিত, যে বৃত্তের উপর অবস্থিত তাকে ওই ত্রিভুজের পরিবৃত্ত বলব। আবার যদি পরিকেন্দ্রের সংজ্ঞা দিতে বলে তাহলে আমরা কীভাবে দেবো না, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে সমদূরবর্তী বিন্দুটিকেই বলা হবে তার পরিকেন্দ্র। পরিকেন্দ্রের সংজ্ঞা যদি বলা হয়, এই পরিকেন্দ্রের ইংরেজি হচ্ছে সার্কাম সেন্টার, বলে দিলাম পরিকেন্দ্রের সংজ্ঞা হচ্ছে এই ইংরেজি হচ্ছে সার্কাম সেন্টার, পরিবৃত্ত হচ্ছে সার্কাম সার্কেল, আর পরিব্যাসার্ধ হচ্ছে সার্কাম রেডিয়াস। এবারে সেগুলো পরিকেন্দ্র কাকে বলে? পরিকেন্দ্র হচ্ছে ত্রিভুজের শীর্ষ বিন্দু তিনটি থেকে সমদূরবর্তী বিন্দুটিকে দেখো, এটা বিন্দুটিকে বলা হচ্ছে একটাই বিন্দুগুলিকে নয় বা বিন্দু সমূহকে বলা হয়, বিন্দুটিকে কি বলা হবে? ত্রিভুজটির পরিকেন্দ্র বলে। ত্রিভুজটির
পরিকেন্দ্র বলে, এভাবে বলতে পারো, অথবা বলতে পারো সার্কামসেন্টার বলে, অথবা বলতে পারো যে ত্রিভুজের যে কোনো দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক যেগুলোকে ছেদ করে তাকে আমরা পরিকেন্দ্র বলব, অথবা বলতে পারো ত্রিভুজের বাহু তিনটে লম্ব সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু হলো পরিকেন্দ্র, এটাও বলতে পারো, অসুবিধা কিছু নেই। তো আমরা একটা অংশ করলাম, পরবর্তী অংশটা এর পরের ভিডিওতে দেওয়া